আজকে আমরা ইংরেজি গ্রামারের লেকচার নম্বর 13-তে আসছি অলরেডি। অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো আগে রেখে আসছি, সো সবাই সেগুলো দেখবেন। ভার্বের টোটাল একটা ওভারঅল ইনফরমেশন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি এর আগের লেকচারগুলোতে। এখন আমরা যে অংশটা এসেছি সেটা হচ্ছে ক্লজে। ক্লজ এবং সেন্টেন্স এই দুইটাকে আমরা মিক্স করব, ঠিক আছে? তো আমার এই লেকচারগুলো বরাবরই আমি বলে থাকি, সেটা হচ্ছে লেকচারগুলো হচ্ছে যাদের কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে চাকরির বাজারের যত ধরনের পরীক্ষা হয় ওভারঅল সমস্ত কিছুর একটা বিস্তারিত ধারণা আমি আমার এই লেকচারের মাধ্যমে আপনাদের প্রোভাইড করব, ঠিক আছে? সো এটা বেসিক ইংলিশ গ্রামের মতো অনেকটা না, আবার ইংলিশের একদম বেসিক জিনিস, একদম নিগুড় তত্ত্ব যেটা ছাড়া আপনি কোনো চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করতেই পারবেন না, ঠিক আছে? সো আমি কিন্তু আমার এই ক্লজের লেকচারের ভিতরে ক্লজকে এবং সেন্টেন্সকে মিক্স করে দেবো, ঠিক আছে? যে ক্লজ এবং সেন্টেন্স থেকে আসলে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং পড়াশোনাটা কেমন হওয়া উচিত আমি আমার এই লেকচারগুলোর মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেবো, ঠিক আছে? যার জন্য আমি ক্লজকে এবং সেন্টেন্সকে মিক্স করছি, ঠিক আছে? সো সেন্টেন্স এবং ক্লজে যে রিলেটেড কোশ্চেনগুলো আসলে হয় আমি সেই দিকেই আপনাদের নেব, ঠিক আছে? এটা হচ্ছে আমার টার্গেট। সো ওকে, আজকে আমাদের টপিকটার নাম হচ্ছে ক্লজ। ক্লজ আসলে বেসিক্যালি কি, ক্লজের সাথে কেন সেন্টেন্সের সম্পর্ক, আমি এই লেকচার নাম্বার 12-তে আমি দেখাই দিয়েছি যে আসলে ক্লজের সাথে ইনফিনিটিভের একটা ব্যাপার আছে, সেই মানে ফাইনিট ভার্বের একটা ব্যাপার আছে। তা ফাইনিট ভার্ব আসলে কি ধরনের, ফাইনিট ভার্বের আসলে কারো কোনো প্রবলেম থাকবে না যদি আপনি ফাইনিট ভার্বের লেকচার নাম্বার 13 দেখে আসেন লেকচার নাম্বার 12, তাহলে সেখানে ফাইনিট এবং নন ফাইনিট ভার্বের যে একদম নিখুঁত ব্যাখ্যা আমি দিয়েছি, ওটা দেখলে আপনাদের ক্লজে কোনো সমস্যা থাকবে না। তারপরও আজকে আমি ক্লজের জিস্ট কথাটা কিছু জিনিস বলবো ক্লজ সম্পর্কে এবং দেখাবো যে ক্লজের সাথে আসলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের সাথে ক্লজের আসলে ন্যাচারালি কী সম্পর্ক সেদিকে আমি আপনাদের নেব, ঠিক আছে? তো আজকে লেকচারটার নাম হচ্ছে ক্লজ প্লাস সেন্টেন্স। ক্লজ প্লাস সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে জাস্ট সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল, কম্পাউন্ড আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এর সাথে ক্লজের আসলে কি সম্পর্ক সেটা আমি দেখাবো, ঠিক আছে? সো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন আসি যে ক্লজ জিনিসটা আসলে কি, ক্লজের এক্স্যাক্ট ডেফিনেশনটা কি, ঠিক আছে? CLAUSE, ক্লজ, ক্লজের এক্স্যাক্ট ডেফিনেশনটা কি? ক্লজ হচ্ছে CLAUSE, ক্লজ হলো গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, ঠিক আছে? ক্লজ হচ্ছে গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, মানে আন্তঃসম্পর্কযুক্ত কতগুলো শব্দের একটা সমষ্টি, ঠিক আছে? ক্লজ হচ্ছে গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস যেখানে অবশ্যই একটি ফাইনাইট ভার্ব ও সাবজেক্ট থাকবে, বোঝা গেল? তো ক্লজ হচ্ছে এমন একটা গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, মানে অনেকগুলো শব্দের একটা সমষ্টি যে শব্দগুলো আন্তঃসম্পর্কযুক্ত এবং যেখানে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে, ঠিক আছে? সেকেন্ড অপশনে নন ফাইনাইট ভার্ব ক্লজে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ঠিক আছে? আপনারা এই জিনিসগুলো নোট করবেন কিন্তু, ঠিক আছে? যেমন এই ক্লজের ডেফিনেশন থেকে কিন্তু চাকরির পরীক্ষা এটা কোশ্চেন আসছে হুবহু, যে ক্লজ কি, ক্লজ ইজ এ গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব ক্লজে থাকতে পারে আবার নাও থাকতে পারে, মানে যেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি সেটা একটা ক্লজের ভিতরে থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক আছে? একটা বড় সেন্টেন্স দিয়ে আমি আমার লেকচার 12-তে আমি বড় একটা সেন্টেন্স দিয়ে দেখাইছি যে আসলে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব আমি কীভাবে চিনবো, ঠিক আছে?
তো সেটা যদি এখানে লেকচার 12 দেখলে আপনাদের কাছে পানির মতো সহজ লাগবে ক্লজ জিনিসটা, ঠিক আছে? সো আমি কিন্তু আপনাদের রিকোয়েস্ট করতেছি, নন ফাইনাইট ভার্ব ক্লজে থাকতে পারে আবার নাও থাকতে পারে। একটি ক্লজে একটি ক্লজ একটি পরিপূর্ণ একটা পরিপূর্ণ বাক্য হতে পারে, অথবা একটি বড় বাক্যের অংশ হতে পারে। একটা ক্লজ একটা পরিপূর্ণ বাক্য হতে পারে, মানে এটা কমপ্লিট সেন্টেন্স হতে পারে, অথবা একটা বিশাল বড় সেন্টেন্সের অনেকগুলো পার্ট অংশও হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তার মানে একটা বড় সেন্টেন্সও ক্লজের আওতায় হতে পারে, কিন্তু সেখানে খণ্ড খণ্ড ক্লজ থাকতে পারে। বাট একটা পরিপূর্ণ একটা সেন্টেন্স, যেমন মানে আই ইট রাইস, ঠিক আছে, মানে আই এম গোয়িং টু মার্কেট, এই ধরনের সেন্টেন্সগুলোও একটা ক্লজের একটা পরিপূর্ণ বাক্য হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন পরিপূর্ণ বাক্যের অংশ হতে পারে। এখন আসি, আমরা একটা এক্সাম্পল দেখাই যে কোনটি আসলে এক্সাম্পল দেখানোর কোনটি সিম্পল। আমরা এটাকে একটু বলে আসি যে আসলে সিম্পল সেন্টেন্সটা কি। আমরা যে সেন্টেন্সের 3টা প্রকারভেদ পড়ছি না, গঠন অনুসারে বাক্য 3 ধরনের, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। সের মধ্যে সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে আপনারা এগুলো নোট করবেন, ঠিক আছে? যে সেন্টেন্সে কেবল একটি মাত্র, আমি সংক্ষেপে লিখি এফভি, যে সেন্টেন্সে কেবল একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে হচ্ছে সিম্পল সেন্টেন্স বলে। যে সেন্টেন্সে কেবল একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, মানে ফাইনাইট ভার্ব তো আমি ক্লাস 12তে দেখাইছি, মানে যে সেন্টেন্সের ভিতরে আমরা অনলি একটা মাত্র ফাইনাইট ভার্ব পাবো, এফভিতে ফাইনাইট ভার্ব, শুধুমাত্র একটা মাত্র ফাইনাইট ভার্ব পাবো, সেই সেন্টেন্সটাই আসলে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এখন আসলে একটা এক্সাম্পলে দেখাই যে নিচের কোনটি সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? মনে করেন এ নাম্বারে আছে আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। বি নাম্বারে মনে করেন আছে ইট ইজ দ্য প্লেস হোয়ার হি লিভস। মনে করেন সি নাম্বারে আছে ডু অর ডাই। মনে করেন ডি নাম্বারে আছে আই নো দি প্লেস অফ হিজ লিভিং। মনে করেন 4টা অপশন আছে, ঠিক আছে? এই 4টা অপশনের ভিতরে আপনাকে প্রশ্ন চাইছে নিচের এই 4টা অপশনের ভিতরে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? সো এই যে আমি সিম্পল সেন্টেন্সের ডেফিনিশনে কি বলেছিলাম, যে সেন্টেন্সে কেবল একটা মাত্রই ফাইনাইট ভার্ব থাকে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে ফাইনাইট ভার্ব যদি আপনারা বোঝেন, তাহলে পৃথিবীতে যে কোনো সেন্টেন্স দেখলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? তো এখন বিষয়টা কি, এখন দেখেন এখানে আছে আই নো দি প্লেস হোয়ার হি লিভস। এ দেখেন আই নো সাবজেক্ট আছে, তারপরে একটা ভার্ব আছে। তো সাবজেক্ট, যে কোনো ফাইনাইট ভার্বের আগে মাস্ট সাবজেক্ট থাকে। আপনার ক্লাস 12টা দেখবেন, কিন্তু মাস্ট দেখলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের একটা আইডিয়া হলে দেন কিন্তু আমরা বুঝতে পারবেন যে এই সেন্টেন্সের ভিতরে কে কে ফাইনাইট ভার্ব আর কে কে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে আই নো দি প্লেস, এটা কিন্তু একটা ফাইনাইট ভার্ব। হোয়ার হি লিভস, এই যে হি প্লাস ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব, ঠিক আছে? সো 2টা ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটা কিন্তু সিম্পল সেন্টেন্স না। তারপরে এটা ইট ইজ দি প্লেস, সাবজেক্ট আছে, তারপরে ভার্ব আছে, ঠিক আছে? সো এটা কিন্তু ফাইনাইট ভার্ব। হোয়ার হি লিভস, সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা কিন্তু ফাইনাইট ভার্ব। যেহেতু 2টা ফাইনাইট ভার্ব আছে, এটাও না। ডু অর ডাই, এ দেখেন এটা একটা ডু আর এটা হচ্ছে ডাই। যে সেন্টেন্সে টেন্স আইডেন্টিফাই করা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, যে ভার্বের টেন্স আইডেন্টিফাই করা যায়। এখন ডু অর ডাই আছে হলে এটা কি, এই ডু অর ডাইকে ভাঙালে আমাদের হয় হচ্ছে ইউ ডু অথবা হি ডু, ইউ ডু অর ইউ ডাই, এটাকে ভাঙলে এটা হয়। তাহলে ডু এর আগে সাবজেক্ট আছে
আবার ডাই এর আগেও সাবজেক্ট আছে। যেহেতু ভার্বের আগে সাবজেক্ট আছে, বা ইউ ডু মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইউ ডাই মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুতরাং দুইটা ফাইনাইট ভার্ব থাকার কারণে কিন্তু এটাও সিম্পল সেন্টেন্স না। এখন আসে এইটাই যে আই নো দি প্লেস, আই নো দি প্লেস অফ হিজ লিভিং, ঠিক আছে। এই দেখেন এখানে আই নো দি প্লেস, তাহলে আই সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব। সুতরাং যেহেতু আই নো দি প্লেস, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, টেন্স আইডেন্টিফাই করা যাচ্ছে, সাবজেক্ট আছে ভার্বের আগে, সো এটা কিন্তু ফাইনাইট ভার্ব এফভি, ঠিক আছে। দি প্লেস অফ হিজ লিভিং, এই দেখেন লিভ, হিজ কিন্তু কোনো সাবজেক্ট না, হিজ হচ্ছে একটা ডিটারমিনার, হিজ হচ্ছে একটা ডিটারমিনার, ঠিক আছে। আর লিভিং, লিভিং লিভ মানে ভার্ব, ঠিক আছে, বাট এটা কিন্তু নন ফাইনিট ভার্ব, ঠিক আছে, এটা কিন্তু নন ফাইনিট, কারণ এই হিজ লিভিং এটা দিয়ে টেন্স আইডেন্টিফাই করা যায় না, বা এই লিভিং, লিভিং জিনিসটা ভার্বের সাথে আইএনজি আছে, বাট এটাকে কোনো অ্যামিজার, ওয়াজার, উইল বি, শ্যাল বি এগুলো না থাকার কারণে এটা কোনো কন্টিনিউয়াস টেন্সের ভিতরে আমরা ফেলতে পারতেছি না। সো এটা কিন্তু নন ফাইনিট ভার্ব। সো যে সেন্টেন্সে একটা মাত্র ফাইনিট ভার্ব থাকে সেটাই সিম্পল সেন্টেন্স। সো এই সেন্টেন্সটার ভিতরে একটা মাত্র ফাইনিট ভার্ব থাকার কারণে এটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেছে, এবং আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা। বোঝা গেল? আরও আমরা সামনে আরও দেখাবো। অনলি এখানে সিম্পল সেন্টেন্স বোঝাতে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। সামনে আমরা সিম্পল সেন্টেন্স আসলে জিনিসটা কী, কম্পাউন্ড সেন্টেন্স কী, কমপ্লেক্স সেন্টেন্স কী, আমরা নেক্সট লেকচার থেকে শুরু করবো সেগুলো, ঠিক আছে। আজকে আপনাদের বেসিক ধারণাটা দিয়ে দিচ্ছি। এরপরে আসেন যে কম্পাউন্ড সেন্টেন্স জিনিসটা কি, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। যে সেন্টেন্সে কেবল দুইটি ক্লজ থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। এই কম্পাউন্ড সেন্টেন্স, আচ্ছা, যে সেন্টেন্সে কেবল দুইটা মাত্র ক্লজ থাকে সেটাই হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। দুইয়ের অধিক থাকতে পারবে না, দুইয়ের কমও থাকতে পারবে না, বোঝা গেছে। সুতরাং যে সেন্টেন্সে কেবল দুইটা ক্লজ থাকে, এখন একটা ক্লজ মানে কি, ক্লজের ডেফিনেশন মানে হচ্ছে যেখানে অবশ্যই একটা সাবজেক্ট এবং একটা ফাইনিট ভার্ব থাকবে। সুতরাং এমন একটা সেন্টেন্স আপনাকে দেখতে হবে যে সেন্টেন্সের ভিতরে একটা দুইটা সাবজেক্ট আছে এবং দুইটা ফাইনিট ভার্ব আছে, সেটা নিঃসন্দেহে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। তাহলে যে সেন্টেন্সে কেবল দুইটা ক্লজ থাকে তাকেই কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স পারতে গেলে আপনাকে সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে ধারণা লাগবে, সেটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো, ঠিক আছে। এরপর আসি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে এই সেন্টেন্সে দুই বা ততোধিক ক্লজ থাকে। ক্লজ মানে হচ্ছে একটা ফাইনিট ভার্ব এবং একটা সাবজেক্ট। সুতরাং যে সেন্টেন্সে অ্যাটলিস্ট দুইটা ক্লজ থাকে অথবা দুইয়ের থেকেও বেশি থাকে, ঠিক আছে। বাট দুইটার ক্ষেত্রে আমি বলছিলাম কম্পাউন্ড সেন্টেন্স হয়, বাট কমপ্লেক্স সেন্টেন্সেও দুইটা ক্লজ থাকার কারণেও এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, কিন্তু তার জন্য কিছু আলাদা আলাদা কিওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো দেখলে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ক্লজ দুইটা আছে বাট এই ওয়ার্ডটা আছে, যার কারণে এই ওয়ার্ডটা কমপ্লেক্স সেন্টেন্স। সেই ওয়ার্ডগুলো কি কি, এটা আমি কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ যখন দেখাবো তার ভিতরে আমি উল্লেখ করে দেবো, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে অ্যাটলিস্ট দুইটা ক্লজ থাকতে পারে, তার থেকে বেশি ক্লজও থাকতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখন আসি যে কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হলে আমাদের কোঅর্ডিনেট NATE কোঅর্ডিনেট ও সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে ধারণা লাগবে। সুতরাং আমরা যদি কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ভালো করে চিনতে চাই তাহলে আমাদেরকে মাস্ট কোঅর্ডিনেট ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, দেখছেন সেন্টেন্সকে কীভাবে ক্লজের ভিতরে আনা যায়, এটা দিয়ে আমি আপনাদের সেন্টেন্সও শেখাবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সও। এর রিলেটেড কোনো কোশ্চেন আসলে আপনারা যাতে
পারেন সেই পথ আপনাদের তৈরি করে দেবো আপনি, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স শিখতে হলে আমাদেরকে অবশ্যই সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে ধারণা লাগবে। এখন এই সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? সো এখন আসি ক্লজেস আসলে ক্লাসিফিকেশনটা কেমন হয়েছে, মানে ক্লজেস শ্রেণীবিভাগটা কেমন হয়েছে এটা আমি দেখাবো। এটা দিয়ে আজকে লেকচার শেষ করবো, ঠিক আছে? এই শ্রেণীবিভাগটা দেখানোর পর বাট নেক্সট ক্লাস একদম জাঁকজমকপূর্ণ ক্লাস হবে, যেখানে আমি আসলে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে আপনারা খুব সহজেই চিনতে পারেন এই টিপস অ্যান্ড ট্রিক্স আমি নেক্সট ক্লাস থেকে দেওয়া শুরু করব। আজকে একদম ক্লজের এবং সেন্টেন্সের মূল কথাবার্তা বললাম। মূল কথা না বুঝলে, ঠিক আছে, তাহলে কিন্তু মানে গোড়া যদি শক্ত না হয় ডালপালা কিন্তু শক্ত হবে না, ঠিক আছে? ডালপালা কিন্তু অঝরেই ঝরে পড়ে যাবে। সো ক্লজ, ক্লজের শ্রেণীবিভাগগুলো আমি একটু দেখাই। ক্লজ প্রথমত তিন ধরনের। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট CLAUSE ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর প্রিন্সিপাল ক্লজ অর মেইন ক্লজ। ক্লজ থেকে যখন কোশ্চেন আসে নিচের কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেম কোশ্চেন। নিচের কোনটি প্রিন্সিপাল ক্লজ, নিচের কোনটি মেইন ক্লজ, সব কিছুই একই। তো প্রশ্ন ঘুরে ফিরে অনেক সময় এরকম আসে, নিচের কোনটি মেইন ক্লজ, ঠিক আছে, নিচের কোনটি প্রিন্সিপাল ক্লজ, নিচের কোনটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রশ্নগুলো একই, বাট এই তিনটে নাম যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনি মনে করেন মেইন ক্লজ জানেন বাট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ চেনেন না, তাহলে তো আপনি প্রশ্নটা পারবেন না। তখন আমার মনে হবে যে আমি তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমি পারি না, আমি তো কোনোদিন শুনিই নেই। বাট এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকেই কিন্তু আসলে মেইন ক্লজ বলে, ঠিক আছে? আবার মেইন ক্লজকেই প্রিন্সিপাল ক্লজ বলে, সবাই কিন্তু একই এই জিনিসটা। তারপরে হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ অর সাবঅর্ডিনেট। সুতরাং সাবঅর্ডিনেট ক্লজের অপর নাম হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? এটা কিন্তু নিউ জিনিস। আমরা সাবঅর্ডিনেট ক্লজ খুব ইজিলি চিনি, বাট ডিপেন্ডেন্ট ক্লজ অনেকেই চিনি না। সো ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ কিন্তু একই জিনিস, ঠিক আছে? একদম কিচ্ছু রাখবো না, সব দিয়ে দেবো, যতদূর জানি সব দিয়ে দেবো, বুঝছেন? নিতে হবে আপনাদের। ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এরপর আসে কোঅর্ডিনেট ক্লজ। সো এই কোঅর্ডিনেট ক্লজের আলাদা কোনো নাম নেই, ওকে? বাট কোঅর্ডিনেট ক্লজের আলাদা কোনো নাম নেই। এখন দেখেন এই যে নামগুলো, এগুলো কিন্তু মনে রাখা লাগবে আপনার কোনটা কি। এখন আসি এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করে। সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, মানে যে কোনো চাকরির বাজারের প্রশ্নের বা অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিতে গেছেন, মনে করেন যদি স্যাররা যদি ক্লজ থেকে কোনো কোশ্চেন করে, তাহলে আপনার এই যে শ্রেণী বিভাগ, এই যে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই যে পরে যা আসতেছে, এই সবগুলো ক্লজের মধ্যে থেকে স্যারের মাথায় আগে কাজ করে, ঠিক আছে, যে এই ক্লজ থেকে কোশ্চেন দিতে হবে। মানে তাদের প্রশ্ন করতে গেলেই প্রথম মাথায় আসে ক্লজের শ্রেণী বিভাগ কী 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 কী, সেই মধ্যে থেকে যে কোনো একটা ক্লজ থেকে আপনাদের কোশ্চেন তুলে দেবে। সো যার এই যে আপনার কী গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি ক্লজের, তা আপনারা আসলে কল্পনা করতে পারতেছেন না, ঠিক আছে? মানে প্রশ্নকর্তা যখন সেন্টেন্স রিলেটেড কোনো কিছু মাথার মধ্যে ঢোকে যে সেন্টেন্স দিয়ে কোশ্চেন করবো, তা সেই প্রশ্নকর্তার মাথায় প্রথম কাজ করে এই ক্লজ, ঠিক আছে? সো খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, সংক্ষেপে লিখতেছি, না থাক, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একদম একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই সবগুলো আমি দেখাবো পর্যায়ক্রমে, বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজের আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। সুতরাং আপনার জানতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজ চিনি, রিলেটিভ ক্লজ তো কোনোদিন নাম শুনি নাই। সুতরাং রিলেটিভ ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু একই জিনিস, ঠিক আছে? এই অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে রেস্ট্রিকটিভ, TRICTIV, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ,
রেস RESTRIC রেস্ট্রিক্ট TIV রেস্ট্রিকটিভ ক্লজ, আরেকটা হচ্ছে নন রেস TRIC TIV নন রেস্ট্রিকটিভ CLAUSE। এই হচ্ছে আপনার ক্লজের ওভারঅল শ্রেণীবিভাগ। এখান থেকে আপনার যে কোনো একটা পার্ট থেকে হয় এটা বা এই যে কটা দেখতেছেন অলরেডি, এখান থেকে একটা না একটা কোশ্চেন যখন একটা প্রশ্নকর্তা ক্লজ থেকে বা সেন্টেন্স থেকে প্রশ্ন দেয়, সেইখান থেকেই প্রশ্ন দেয়। সেইগুলোই পরপর প্রত্যেকটা ধাপে ধাপে আমি পরপর প্রত্যেকটা জিনিস আপনাদের খুব সহজে এবং শর্টকাট মেথডে, যার উপরে সহজ জিনিস আর নাই সেই সমস্ত মেথড টেকনিক দেখায় দেখায় শিখাবো এমনভাবে যে ক্লজে জিন্দেগিতেও ভুল হবে না, ঠিক আছে? সো আমার সাথেই থাকবেন, এটা আমার রিকোয়েস্ট। সো আজকের ক্লাস আর বর্ধিত করব না। ক্লজ এবং সেন্টেন্সের ওভারঅল যে কথাবার্তা সেগুলো আমি একটা বেসিক ধারণা আপনাদের আজকের ক্লাসে দিছি। নেক্সট ক্লাস থেকে এই যে শ্রেণীবিভাগগুলো দেখাইছি এই শ্রেণীবিভাগের ভিতরে ঢুকবো এবং খুব সুন্দরভাবে আপনাদের সেই সুন্দর শ্রেণীবিভাগগুলো সুন্দরভাবে A to Z বিস্তারিত বুঝাই দেবো, ঠিক আছে? তো থ্যাংকস, দ্যাটস অল ফর টুডে, টাটা।